কইতেছেন চৌধুরী সাহেব, আপনার ছেলে আর নাতি সকালে রওনা দিছে, কিন্তু এখনো তো আমার বাড়ি পৌঁছায় নাই। হ্যাঁ, মোবাইল ফোনও পাইতেছেন না? ঠিক আছে, আমার বাড়িতে পৌঁছানো মাত্রই আপনারা আমি ফোন দিয়ে জানাবানে। হুজুর, ব্যাপারটা ভালো ঠেকতেছে না। চৌধুরীর ছেলে আর নাতি এখনো পৌঁছলে না কেন? আমি কিন্তু গভীর ষড়যন্ত্রের গন্ধ পাইতে আছি। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আমি শিওর নয়ন এর লগে জড়িত। চৌধুরীর পোলা আর নাতিরে ওই হাওয়া করছে। যা চারটি খুঁজে দেখ। আমি জানবার চাই চৌধুরীর ছেলে আর নাতি কোথায়। জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম, আমি যাইতে আছি। বড় করিয়া তো কইয়া আইলাম, জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম। এলাম মানুষ কোথায় খুঁজি, গেলে কোথায়? আমাদের কি করি? পানি এলে কোন কি মধ্যেই বলাই দেই। আরে এই আমাকে হবু সবাই বাইন্দে রাখছে। এই আমনে এই অবস্থা কেডা করছে? ওর নাম নয়ন। কি এক্ষুনি মাতবর সাহেবের কাছে চলেন, আজ ওরে জেলের ভাত খাওয়ামু। না রে কাকু, এই বিয়ে হবে না। এই ছেলে তো বিয়ে করবি না, আর ওর বাপে বিয়ে করবে না। আরে খানা রে, কির মধ্যে বললাম। হুজুর, হুজুর, চৌধুরী পোলা নাতির আমি খোঁজ পাইছি। দাঁড়া হরমোনের বাচ্চা, তোরাও দেখাইতেছি। চৌধুরীর পোলার নাতির খোঁজ পাইছি। কোথায় খোঁজ পাইছিস তুই? জঙ্গলের ভিতরে বাইন্দে থইছে। কার এত বড় সাহস? এরা সেই বেয়াদব। ওই পোলার নাম হইল গিয়া আমি তোরে প্রশ্ন করছি, উত্তর দে। নাম কি ওই বদমাইশের? ওই পোলার নাম হইল গিয়া আমি আবার তুই মির্গির বেড়ামের মতো করিস। আমি ফাজলামি পছন্দ করি না। ওই ছেলের নাম ক। ওই পোলা চাচা, কোন চাচা? তার নাম কোন? আমি নাম জানবার চাইতেছি। কবি ফরিদ, এদিকে আয়। ওরে ধরে হাসপাতালে নিয়ে যা। তোর সাহস তো কম না, ফরমান আলী রে একবারে সাইজ করে দিছস। আরে হ, তুই জানিস না ফরমান বেটা অনেক বড় বদমাশ, সবসময় শুধু প্যাস লাগাইতে থাকে, তাই অনেক কারেন্টে শার্ট লাগাইতেছে। খুব ভালো করছস, বেশি কথা কইলেও তোর মাথায় বুদ্ধি আছে। কিন্তু আমার যে ভয় হইতেছে নয়ন, বাবা এখনো তো নাম জানতে পারেনি। তাই হাসপাতাল থেকে ওই ফরমান যদি সুস্থ হইয়া বাবার সব জানায় দেয়, সেই চিন্তা তুই আমার উপর ছাইরা দে। ফরমান বেটা যাতে মাতবর সাহেবের সাথে যোগাযোগ করতে না পারে সেই দায় দায়িত্ব আমার। জি কিছু বলছেন? কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি লেখাপড়া জানেন? আমি কাগজ কলম নিয়ে আসছি, আপনার কথা আপনি কাগজে লিখে দিবেন, ঠিক আছে? হুজুরের কাছে সব কইয়া দিব, এবার মজা বসবে। আনে এই ব্যাপার। জি বলুন। আপনি কাল দিকে কাগজ কলম আনতে চান কেন? এই বেডের পেশেন্টের জন্য। সর্বনাশ, এইটা আপনি কি করতেছেন? ওনার চরিত্র তো জঘন্য খারাপ। মায়ে মানুষ দেখলে চিঠি লেখা কুপ্রস্তাব দেয়। কি সাংঘাতিক! ওই রোগীর মাথায় যদি একবার ওই ব্যারাম ওঠে, তাহলে কারেন্টের শর্ট ছাড়া তার থামানো যায় না। তাহলে তো সেই ব্যবস্থা করে রাখতে হয়। আরে রাখতে হয় মানে?
অবশ্যই রাখবেন। ইজ্জত গেল তোর ইজ্জত ফিরে পাইবেন না। আর আপনি বেজ্জতি হইলে তো আমাকে পুরো গ্রামের বদনাম। আর তাই তো আমি এত দূর থেকে পায়ে হাইটা কষ্ট করে আপনার খবরটা দিয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নয়ন ভাই তো ঠিকই বলেছে, আসলেই তো শালার চরিত্র খারাপ। এখন তার ওষুধ একটাই। এই কি এইভাবে হাঁপাতেছিস কেন? আর এত দেরি করলি যে? হাসপাতালে ফরমান আলীর ব্যবস্থা করে দিয়ে এলাম। আমি কিন্তু সত্যি খুব ভয় পাইতেছিলাম, যদি বাবা আমাকে ঘটনা যায় না ফেলাইতো তখন কি হইতো? আমার উপর তোর বিশ্বাস নাই? তোর লেগে আমি সব করতে পারি। আমি জানি নয়ন, আর তাই তো তোর জীবনের সাথে আমি আমার জীবনে একসাথে গাইতে রাখছি। তোর প্রেমের ছেলে আমি নিজের বন্দি করছি। আমার এই বুকে কান পাইতে শোন, এই বুকে শুধু তোর লেগে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। আরাম চাঁদা নেমো খারাম, যে পাতে খাবার খায় সেই পাতে ফুটা করিস। তোর কত বড় সাহস, আমার বাড়ির চাকর হইয়া আমার বাড়ির ইজ্জতের উপর হাত দিস? ইন্দুরের সাও ইজ্জতের বেড়া কাটতে আইছিলা, এইবার বসবা খেলাটা। না বাবা, ওর কোনো দোষ নেই, আমি নয়নরে ভালোবাসি। চাকরের জন্ম খালি আমাগো মতো লোকের সেবা করার জন্য, পায়ের জুতা পরিষ্কার করার জন্য, ভালোবাসার জন্য না। চলে আয় বলছি। না বাবা না, নয়নরে ছেড়ে আমি যাবো না। পারবা? এ হুজুর, ওরে নিয়ে যা। এইটা চাইছিলাম। এদিকে আও, এদিকে আও, তুমি এদিকে আও। তাই নিয়ে যাইবে। খবরদার! আমার মেয়ের নাম ধরে ডাকলে তোরে আমি জিন্দা কবর দেব। মাতবর সাহেব, আপনি ফুল রে এখান থেকে নিয়ে যেতে পারবেন, কিন্তু আমার মন থেকে ফুলের ভালোবাসা কোনোদিনই মুছে ফেলতে পারবেন না। কারণ তোর মুখে ফুলের ভালোবাসার কথা শোনার আগে আমি তোর জবান বন্ধ করে দিতে পারতাম, কিন্তু তোর বাপ আমার জীবন রক্ষা করছে বলে এখনো তোরে আমি জানে বাঁচায় রাখছি। তোরে আমি শেষবারের মতো সাবধান করে দিতেছি, ভবিষ্যতে আর কোনোদিন ফুলের সাথে মেশার চেষ্টা করবি না। তাহলে আমার সে খারাপ তোর জন্য আর কেউ হবে না, কথাটা মনে রাখিস। চল, তোমার ঢাকা যাই, চল। তালা মারিয়ে তো কি কইতেছেন মাতবর সাহেব? আমার নয়ন? হ্যাঁ, তোমার নয়ন। গোলামের বাচ্চা গোলাম, পায়ের জুতা মাথার তাজ হইতে চায়, মাতবর বাড়ির জামাই হওয়ার স্বপ্ন দেখে। না না মাতবর সাহেব, আপনি নিশ্চয় ভুল শুনছেন। আমার নয়ন এমন কাজ করতে পারে না। ও তাই নাকি? তোমার পোলা দুধে দোয়া তুলসী পাতা, তাইলে বনে বাজারে পুকুর ঘাটে জঙ্গলে মাতবর সাহেবের মাইয়ারে নিয়া কি পুঁতি পাড়ায়? এই চুপ থাক। শোনো নয়নের মা, নয়ন যে অন্যায় করছে তার শাস্তি স্বরূপ নয়নকে আমি জ্যান্ত খবর দেওয়ার পারতাম, কিন্তু নয়নের বাপ আমার জীবন বাঁচাইছিল বলেই তোমার ছেলের জীবন ভিক্ষে দিলাম। কিন্তু এখন থেকে তোমরা আর এই গ্রামে থাকতে পারবা না, আশেপাশে গ্রামেও না। এটা কি কোন মাতবর সাহেব? এমন শাস্তি আপনি আম করে দিয়েন না। এই বাড়িতে আমি যখন প্রথম বউ হয়ে আইছি তখন নয়নের বাপের আমি কথা দিছিলাম, বউ হয়ে এই বাড়িতে আইছি, লাশ হয়ে এই বাড়ি থেকে বাইরে হব। আপনি আমার স্বামীর বিটা ছাড়া করেন না। না, এখন আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আমার কথা যদি তোমরা না শোনো
তাইলে আমার লোক দিয়া তোমাকে ঘাড় ধরে এই গ্রাম ছাড়া করাবো। কথাটা মনে রেখো, কাল সকালে তোমার পোলারে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবা। না, হুম? আমার জীবন থাকতে এই ভিটা বাড়ি ঠিকা আমাকে কেউ বাইর করতে পারবো না। কি তুই মাত বড় চোখের দিক তাকাইয়ে কথা কইতে আসস? হক কইছি, জুলুম আর অত্যাচার যখন গরিবের অস্তিত্বের উপরে হাত দেয় তখন নিজের অধিকার রক্ষার জন্য শুধু প্রতিবাদ না, প্রয়োজনে হাতে হাতিয়ারও তুলে নিতে হয়। নয়ন, তুই আমার স্নেহ মায়া দেখছিস, আমার রাগ দেখিস নাই, কিন্তু এখন দেখবি। এই ওরে মাইরে গ্রাম থেকে বাইর করে দে। ঠিক আছে, তোরে আমি দেখে নেব। ওরো গালে আটকেন, বাড়ি একটা খাইছি, চল যাই। লন দেই। নয়ন, তুই কিছু ভাবিস না মা, মাতবর আমাকে কিছুই করতে পারবো না। এইটা আমার বাপ দাদার ভিটা, মাতবরের কোনো ক্ষমতা নাই আমাকে ভিটা ছাড়া করে। কিন্তু নয়ন, তুই জানিস না ছোটবেলায় তোর কঠিন অসুখ হয়েছিল। ডাক্তার কবিরাজ দেখাইতে গিয়া তোর বাবা আমাকে ওই ভিটা বাড়ি রহমত মেয়ের কাছে বন্ধক রাখছিল। সুদে আসলে অনেক টাকা হয়েছে। মা, তুই ভাবিস না মা, আমি যেমনে পারি বাবার এই ঋণ আমি শোধ করে দিব। আমি নয়নকে গ্রাম ছাড়া করতে না পারলে আমার মনের আগুন নেবে না। আমারে এত বড় বেইজ্জতি। হুজুর, বেইজ্জতি কি মুই কম হইছে? কাঁচাগি ঠেলা বাস দিয়া মোর গালটা বাসে একটা বাড়ি মারছে, দেন ডিমের নান ভুলিয়া রয়েছে। ওরে একটা কেরা কলের মধ্যে হলাই তুইবে। একটা বুদ্ধি বের কর। ধরেন না, ফোড়া মানে ফোড়া। হুজুর, হুজুর, বুদ্ধি একটা পাইছি। আপনার মনে নাই আপনি কইছিলেন নয়ন গো ভিটা বাড়ির দলিল মন্ডল মেয়ার কাছে বন্ধক আছে, নয়নের কামাই টাকা দিয়া ছুটাইতে চাইছিলে। ছুটানের আগে বেশি টাকা দিয়া মন্ডলের কাজ দিয়া জমির দলিলটা আপনি কিনিয়া ফালান। এর পর ভিটা বাড়ি এমনিতেই সার দিয়া লুঙ্গি কাঁচা দিয়া বাইকিয়া যাইবে। তোর এত কেঁচা বুদ্ধি আসে কোন দোকান থেকে? ওরা ফরমান যা, গালাই জ্বালাইছে। যত টাকা লাগে রহমত মন্ডলের কাছে দলিলটা কিনে নিয়ে আয়। হ ফরমান আলী, টাকাই আসল কথা। 5,000 টাকার জন্য নয়নের বাবা জমি বন্ধক দিছিল, কিন্তু নয়ন জমি ছাড়াইতে পারবো বলে তো আমার মনে হইতাছে না। আরে না, মনে হরণের কিছু নাই, জীবনেও ছাড়াইতে পারবে না। আমাকে হুজুরের দয়ার শরীর, আপনি রাজি থাকলে কিছু লাভ দিয়া আইজি দলিলটা নিয়ে যাইতে চাই। তাইলে তো খুবই ভালো হয়, কিন্তু আমার 15,000 টাকা চাই। হে আনায় দিলাম, এইবার তাড়াতাড়ি দলিলটা দেন। মারাই আনছিলাম, তাইয়ে থাকেন না। তাই না? আসসালামু আলাইকুম। আলাইকুম। তুই একটা কামের কাম করতে। হুজুর, এখন মুই যাই। যাবি? আচ্ছা, এই শোন, আমার বলে টাকা কি সবই লাগছে? না, সব লাগে নাই, কিছু বা পকেটে রাখছি। বা পকেটে? হয়। যা। আসসালামু আলাইকুম। এইবার নয়ন বুঝবে চাইলের থেকে ধান হয়
না ধানের থেকে চাইল হয়? এই দলিল দিয়েই নয়নরে আমি বিদ্যা সারা করব। কি আমাকে বন্ধকে দলিল রহমত মিয়ার কাছ থেকে মাতবর কিনে নিছে? নয়নের মা, মাতবর আমাকে কইছে নয়নের বাপ 5,000 টাকার বিনিময়ে তোমাকে ওই ভিটা বাড়ি বন্ধক রাখছিল রহমত মন্ডলের কাছে। এখন রহমত মন্ডল 25,000 টাকার বিনিময়ে সেই দলিল বিক্রি করে দিচ্ছে মাতবরের কাছে। সব বুঝতে পারছি, এইটা মাতবরের একটা চক্রান্ত। নয়নের মা, এখন তোমাকে বাড়িটা সাইডে দিতে হইব। দলিল অনুযায়ী এখন এই বাড়ির মালিক মাতবর সাহেব। এখন তো আর কইতে পার, কাল সূর্য উঠার আগে বাড়ি খালি করিয়া চলিয়া যা বা শ্বশুর হইয়া মাতবর সাহেবের হুকুম। নয়নের মা, আমরা তাহলে এখন যাই। লান 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 হাডেন। মা, কি হয়েছে মা? কি হয়েছে? কান্দুস কেন? নয়ন রে, আর বুঝি তোর বাবার এই ভিটা বাড়িটা ধরে রাখতে পারলাম না। কি করতেছিস মা? মাতবরের লোক আইছিল রহমত মিয়ার কাছ থেকে, তোর বাবার বন্ধুকে দলিল কিনে নিছে মাতবর। অহন ঋণের টাকার লেগা আমার শ্বাস হয়ে গেছে। সময় মতো টাকা দিতে না পারলে গ্রামে সালিশ বসাইয়া এই বাড়ি দখল করে নেব। অসম্ভব, আমি এটা হইতে দেব না, কিছুতেই না। গ্রামের সবাই যখন একই কথা কইব, তখন তুই কি করবি বাবা? এই গলার হার নিয়ে তুই কই যাইতেছস? এই হাতটা মাতবরের কাছে বন্ধক দিয়া আমি তার কাছ থেকে 1 বছরের সময় নেব। না মা, বাবার একমাত্র চিহ্ন এই হার আমি তোরে বন্ধক রাখতে দিব না। প্রয়োজনে দিন মজুরি করুম, মাথার গাম পায়ে ফালায় টাকা রোজগার করে মাতবরের ঋণ শোধ করুম, তবুও তোর এই হার আমি বন্ধক রাখতে দিব না, কিছুতেই না। নন, সরে যা, পথ ছাড়। না মা, সরে যা করতেছি। না মা, যা। মা, অসম্ভব, আমার পক্ষে তোমাদের একদিনও সময় দেওয়া সম্ভব না। এই গ্রাম তোমাকে ছাড়তেই হবে। গ্রামে থাকলে তোমার পোলা মাতবরের মাইয়ার লগে দেখা করবেই। আমি আপনার কথা দিতেছি মাতবর সাহেব, নয়ন আপনার মায়ের কাছে কোনোদিনই আইব না। আমি নয়নরে বোঝাবো। কিন্তু আমার দলিলের টাকার কি হবে? আমার শেষ সম্বল গলার হার রেখা আমার 1 বছরের সময় দেন। 1 বছর পর আপনার সমস্ত টাকা শোধ করে দেব। না, আমি একদিনও সময় দেওয়ার পারবো না। মাতবর সাহেব, আমার একটু দয়া করেন। না, কোনো দয়া নাই। হুজুর, এত করিয়া জন্য অনুরোধ করতে আছে, তো ওনারে ফিরে দেওয়াটা ঠিক হইবে না। কি কইতেছিস? গেলেন আচ্ছা, দাও। আমি তোমারে 1 বছরের সময় দিলাম। অনেক মেহেরবানি আপনার। হরু, কি হইল ঘটনা? হুজুর, নয়নের মায়ে যে হাতটা দিয়ে গেছে, এটা তো আমি আর আমনে দেখছি, আর তোকে দেখে নাই। নয়নের মায়ের শেষ সম্বল হাড্ডাও আমনের কাছে, আর বিটা বাড়ি দলিলটাও আমনের কাছে। অন্যরা বিটা বাড়ি না সাইডে যাইবে কোথায়? আরে
তুই তো আমার সাথে চলতে চলতে মাথার গিলু পাকায় ফেলাইছিস। আমনে যাচ্ছিস একটু না ভাগলে কেমনে হয়? বাবা নয়ন, মাতবর আমারে 1 বছরের সময় দিছে। মা, আমার কথা তো আর শুনলি না, গলার হাতটা দিয়ে এলি। কিছুদিন অপেক্ষা কর, তাইলে সব টের পাবি। বাবা নয়ন, আজ মাতবর আমাকে কইছে রহমত মন্ডলের কাছ থেকে এই বাড়ির দলিল কেনার টাকার জন্য তোমারে নাকি 7 দিন সময় দিছে। কিন্তু তিনি তো আজ আমার মারে 1 বছরের সময় দিছে। হ্যাঁ, তাইলে একটু আগে যে মাতবর সব আমাকে টাইকা কইলেন, কি কইছে? কইছে 7 দিনের মধ্যে যদি তার টাকা না দাও তাইলে তার লাঠিয়াল দিয়া এই বাড়ির দখল করে নিব। শুনছস মা, শুনছস? আমি কইছিলাম না হাতটা নিয়ে যাস না। এখন আল্লাহর দুনিয়াতে এমন মানুষও আছে। আছে মা, আছে। আল্লাহর দুনিয়ায় এমন হারামিও আছে। শোনেন চাচা, যতদিন আমার শরীরে 1 বিন্দু রক্ত আছে ততদিন পর্যন্ত আমি আমার বাপের ভিটা ছাড়ুম না। দেখো বাবা নয়ন, আমি বলি কি, যদি টাকা দিবার না পারো তাইলে ভিটা বাড়িটা ছাইড়া দাও। আমি জানি বাবা, আজ পর্যন্ত ওগো বংশের সাথে ঝগড়া কইরা কেউ পাইরা ওঠে না। মাতবর কইছে 7 দিন পর আমাগো নিয়া তোমাকে বাড়িতে আইব। কি বাবা, তাইলে আমরা এখন আসি, চলেন। মাতবর, এই ভিটা বাড়ি আমি তোর হাতে কোনোদিনই যাইতে দিব না। বাবা নয়ন, তুমি ভালো করে জানো আমরা এনে কেন আইছি। এখন তোমার উত্তর আমরা সবাই জানবার চাই। কিন্তু এটা অন্যায়, এটা অবিচার। আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে আমি আমার বাপের ভিটা কাউরে দখল করে নিতে দিব না। দেখি কার কত শক্তি। দেখেন, দেখছেন ওর ব্যবহার? যার 14 পুরুষ আমার বাড়ির গোলাম ছিল, তার এতটা তেজ আমি সহ্য করব না। ওরে বাড়ি ছাড়িয়ে যাইতে গন, নাইলে বাড়ির ভিটে কি করে দখল নিতে হয় তা আমি জানি। মাতবর সাহেব, আপনার সাথে আছে লাঠিয়াল আর আমার সাথে আছে আল্লাহ। আজ এখানে খুনাখুনি হয়ে যাব। এই 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 নয়ন, আয়, আয় কি আবি, আয়। না বাবা না। নয়ন, মা, আমার সাথে নয়ন, আমি তোর মা, আমি তোর আদেশ করতেছি, ফালা দা, ফালা ফালা ফালা। নয়ন, ওনাকে সবার যখন একই কথা, তখন আমগো আর কিছু কর নেই। না মা, তুই এই কথা কইস না। না নয়ন, চল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। খোদার দুনিয়া অনেক বড়, নিশ্চয়ই খোদা কোথাও না কোথাও সেই মা বেটার ঠাই করে দেবেন। চল। ঠিক আছে মা, চল। চল। খারান, আপনারা যাই না। ফুল, তুই এখানে কি চাস? আমি তোমার মাইয়া হইয়া এখানে আসিনি বাবা, আইসি গ্রামের একজন হইয়া। চলে দেখো চাষি। না, যেই দলিলের জোরে আপনারা তাগো গ্রাম ছাড়া করতে চান, সেই দলিলকে আপনারা কি পড়ে দেখছেন? হ্যাঁ, না তো, তা তো দেখি নাই। তাইলে কোনো প্রমাণ না দেখা কোন আইনে তাগো আপনার গ্রাম থেকে বাড়ি করে দিতেছেন? মাতবর সাহেব সব সময় এইভাবে দলিল বেচা কেনা কইরা থাকেন তো, তাই আর দেখা হয় নাই। মাতবর সাহেব, দলিলটা বাইর করে দেখান তো। এক্ষুনি দেখাইতেছি। ফরমান, দলিল বাই কর। ও আবার কইতে হয়? এই দেখাইতেছি, রাইন যত্ন করিয়া রাখছি। এই দলিলটা তো এই নিয়ে আসলে দলিল কই? এই জন্যই তো আসলে। তাহলে দলিল গেল কোথায়? আমি কেমনে গমু? কালু কথা মাতবর সাহেব, দলিল কোথায়? দলিলটা সবাই দেখান। চুপ করে আছেন কেন? দেখান। পকেটে থুইলাম নাই। মানে দলিলটা তো এইখানেই ছিল। তাইলে কি উড়ে গেছে নাকি? মাতবর সাহেব, আমরা এতদিন জানতাম আপনি উপযুক্ত প্রমাণ নিয়ে অন্যের সবকিছু দখল করেন, কিন্তু এখন দেখতেছি আপনি সিটিং আরম্ভ করছেন।
এইভাবে যদি আমাকে ডাইকা আর কোনোদিন হয়রানি করেন তাইলে তার পরিণাম খুব খারাপ হইব। ইয়ে বাবা নয়ন, আমগরে ক্ষমা কইরা দিও। নয়নের মা, আমগরে মাফ কইরা দিয়েন। আপনারা ভিতরে যান। এই আপনারা সবাই চলেন চলেন। মা, এইটা তুই কি করলি ফুল? তুই বাড়ি ফিরে গেলি তো তোর বাবা তো রাস্তা রাখবো না। আমি সব সইতে পারো মা, কিন্তু তোমার নিয়ে নয়ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো তা আমি সইতে পারব না। আল্লাহ জানে মাতবর মায়াটার উপর আজ না জানি কি অত্যাচার। বাবা নয়ন, মাতবর সাহেব তোমার মায়ের কথা মতন নতুন দলিল তৈরি করে আনছেন। তোমার মায়ের টিপ ফিটাই না দাও। নাও। মা, এই যে দলিল, ল টিপসই দিয়ে দে। কি হয়েছে মা? ঠিক আছে, টিপসটা ফুটে রয়েছে। বাবা নয়ন, আইজি যে তোমাকে বাড়িটা ছাইড়ে দিতে হয়। ঠিক আছে, আমরা আইজি চলে যাবো। তাইলে আমরা যাই। চলেন মাতবর সাহেব। শর্মা, আমরা এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাই। আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আমাকে ঠাই হইবই। শর্মা চল। মা, 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 ও মা, মা, ও মা, মা রে, ও মা, বাবা, আমি নয়নের মারে দেখতে যাবো। না, তুই যেতে পারবি না। ছেড়ে দেবো। আমি নয়নের কাছে যাবো। আমি নয়নের মারে দেখতে যাবো। বাবা, মা গো, আমি যে তোর কোনো সুখ দিতে পারলাম না রে মা। তোর কোনো স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না মা। আমারে তুই ক্ষমা করে দিস মা। আমারে তুই ক্ষমা করে দিস মা। আমারে ক্ষমা করে দিস।
নয়ন, তুই এখানে কি চাইস? চাই আমার মায়ের গলার হার। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর। হার? তোর মার হার আমি পাবো কোন জায়গা? হয় হয়, আমি তো কোনো হার। চুপ মিথ্যাবাদী। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে। এই তোরা কেনা কোথায় আসো? মাতবর সামনে বাসা। আমার মায়ের গলার হার ফেরত দে মাতবর। ও কি করলেন মাতবর সাহেব? খুন করিয়ে ভালাইলেন? এইসব খুন কি আমি করছি নাকি? খুন করছে না। খুন কেনা কোথায় আসো? এই, তোরা দেখতেছিস কি? ওরা ধর, ওরা পুলিশের কাছে নিয়ে যা। আমি খুন করি নাই। নিয়ে যা। অর্ডার অর্ডার অর্ডার। আসামি নয়নের আত্মপক্ষ সমর্থন করে আর কিছু বলার আছে কি? কি আর কম হুজুর, আমার কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই। আমার সাক্ষী ওই উপরওয়ালা। আপনারা যদি আমার দোষী মনে করেন তাহলে তাহলে আমারও যা খুশি শাস্তি দেন হুজুর, যা খুশি শাস্তি দেন। আমার খুব আফসোস লাগতেছে, পোলাটা ফাঁসি হইবে। এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত আসামি নয়নকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। সবার মারেন কে? হারাম জাদা, কি উকিল কি করছিস? মোর কি দোষ? উকিল তো বড়টাই দোষেলাম, এরপরেও তো নয়নের ফাঁসির ব্যবস্থা করতে পারলাম না। আইন হয়তো নয়নের ফাঁসি দেবার পারে নাই, কিন্তু আমার আদালত নয়নের ঠিকই ফাঁসি দিছে। আমি ঠিক বুঝলাম না। আদালতের এই সাজার কথা কাল পত্রিকায় প্রকাশ হোক আর না হোক, আমাগো এলাকায় যে পত্রিকা যায় সেই পত্রিকায় নয়নের ফাঁসির খবরই প্রকাশ হবে। আমার এলাকার লোক জানবে মাধবরের শত্রু শেষ হয়েছে, আর ফুল জানবে নয়নের ফাঁসি হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না। আমার নয়নে ফাঁসি হতে পারে না। মানে আমি জানতাম তুই বিশ্বাস করবি না, তাই তো প্রমাণ সাথে করে নিয়ে আইছি। এই দেখ পত্রিকায় কি লেখছে। আমার নয়নে ফাঁসি হতে পারে না। আমার মন করতেছে আমার নয়ন বাইসে আছে বাবা। আমার নয়ন বাইসে আছে। আমার নয়ন বাইসে আছে বাবা। আমার নয়ন বাইসে আছে। পয়সা আছে ঠিকই, কিন্তু তার দেখা তুই কোনো দিন পাবি না। এক জেল থেকে আর এক জেলে ঘুরতেছি 2 বছর ধরে। ফুল না জানি কি অবস্থায় আছে, কতদিন ধরে ফুলরে দেখি না। ফুল, তোর লেগে সারাক্ষণ আমার পরাণ কান্দে। আমার লেগে তোর কি পরাণ কান্দে না? এই তোমরা সবাই ওঠো, খেতে এসো। প্রত্যেক দিন ডাইল ভাত আর ভাল লাগে না, আজ একটু বালা খাবার দে, শরীরটা বাইঙ্গা যাইতাছে। হবে হবে, 2 দিন পর জেলার সাহেবের বিয়ে, সেদিন জেলার সাহেব নিজে টাকা দিয়ে তোমাদের ভালো করে খাওয়াবে। এখন সবাই তাড়াতাড়ি খেতে এসো।
পারসলে? জি বস। ভালোই হইল। বউ এসেছে, বউ এসেছে, জেলার সঙ্গে বউ এসেছে। মা শেলি। জি খালা। নববধূর সামনে বিধবা মেয়েদের যেতে নেই, তুমি আমাকে ডালাটা দাও। ও তাই, নিন খালা। তুই এখানে দাঁড়িয়ে কেন? না মানে আমি এদিকে দেখছিলাম তো। তুমি ভাবির কাছে যাও, আমি আসছি। ভাইয়া, পাগল ঘন্টা নিশ্চয় কেউ পালাচ্ছে। তোরা সবাই ওইদিকে যা, আমি চিল্লার লগে বুঝাপড়া করে দিতেছি। বেটা আমার লগে আয়। তুই আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি না? আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি? ওই ওকে ছেড়ে নিয়ে যাও। চল। আমি তোর দেখে নিমু। সেন্ট্রি। ইয়েস স্যার। এটা নাও, ওকে আমার রুমে নিয়ে এসো। এই চলো। স্যার, আর শুধু তুমি আমার জীবন রক্ষা করনি, রক্ষা করেছে আমার নতুন বিবাহিতা স্ত্রীর জীবন। নইলে বাসর ঘরেই সে বিধবা হয়ে যেত। শোনো, কয়দিন হলেও আজ থেকে তুমি আমার বন্ধু। সব আপনার মেহেরবানি স্যার। সেন্ট্রি স্যার, ওকে নিয়ে যাও। আর শোনো, ওকে মিশার সেলে নয়, ওকে রাখবে 3 নম্বর সেলে। ওকে স্যার, যাও বন্ধু। আসি। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, তোমার অশেষ মেহেরবানিতে আমি এই বাড়িতে রাজুর স্ত্রী হয়ে এসেছি। তুমি আমার মন থেকে নয়নের সমস্ত স্মৃতি মুছে দাও। আমার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসার তৌফিক দাও। আমি যেন সারা জীবন স্বামীর সেবা করে মরতে পারি। তোমার কাছে এছাড়া আমি আর কিছুই চাই না খোদা, কিছুই চাই না, কিছুই চাই না। আমি ভাবি, ভাবি, এই যে ভাবি, তোমাদের চা। কি হলো, এভাবে অবাক হয়ে কি দেখছো? না না, কিছু না। আরে শেলি, চা এনেছিস? দে, চা দে। তুমি ভাবিকে নিয়ে চা খাও, আমি বাজার করতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। চা খাওয়া শেষ হলে আমি এসে নিয়ে যাবো। আচ্ছা। আপনার বোনের পরনে বিধবার শাড়ি কেন? সে কি তুমি জানো না? না তো। শেলির ফুলের মতো সুন্দর জীবন থেকে সুখের পাপড়িগুলো অকালে ঝরে গেছে। হানিমুনে গিয়েই একটা দুর্ঘটনায় মারা গেছে ওর স্বামী। ওইসব কথা নাই বা শুনলে। নাও, এক কাপ চা দাও।
স্বামীর ভালোবাসা বলতে পারছো না, তাই কাঁদছো? ভাবি, ভালোবাসার মানুষ কখনো কাছে থাকে